স্তনে ব্যথা মানেই কি ক্যান্সার? আর যদি স্তনে ক্যান্সার হয় সেক্ষেত্রে কি স্তন কেটে বাদ দিতে হয়? আজকে আমরা এই স্তন ক্যান্সারের বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে আজকে পাশে পেয়েছি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের বিশিষ্ট অঙ্ক সার্জন ডক্টর মৈনাক চক্রবর্তীকে। নমস্কার, আমার নাম ডক্টর মৈনাক চক্রবর্তী। আমি ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, MS জেনারেল সার্জারি, MRCS ইংল্যান্ড, MCH সার্জিক্যাল অঙ্কোলজি ফ্রম BHU। আমি এখন কারেন্টলি ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল, যেটা সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, তার সঙ্গে যুক্ত অ্যাজ আ কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। তার ছাড়াও আমি বেহালা এবং মুর্শিদাবাদ জেলায় প্র্যাকটিস করি। আজকের বিষয় এইখানে একটা ভ্রান্ত ধারণা ব্রেস্ট ক্যান্সার নিয়ে। এটা জেনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সার মোস্টলি পেনলেস টু স্টার্ট উইথ, মানে কোনো ব্যথা হয় না ব্রেস্ট ক্যান্সারে। একটা পেনলেস লাম্প আপনি হঠাৎ করে দেখলেন, যেটা বহুদিন ধরে হয়তো আছে, আপনি বুঝতেও পারেননি, হঠাৎ করে ব্রেস্ট এক্সামিন করতে গিয়ে আপনি বা আপনার পার্টনার সেটাকে ফিল করলো। পেইনফুল ব্রেস্ট লিশন যেটাকে আমরা বলি, সেটা মোস্টলি ব্রেস্ট ডেভেলপমেন্টাল একটা অ্যানোমালির জন্য, যেটাকে আমরা অ্যান্ডি বলি। মানে এটা একটা মেডিকেল টার্ম, এটা আপনাকে অতটা ভাবতে হবে না। কিন্তু পেইনফুল ব্রেস্ট বা ব্রেস্টের ব্যথাযুক্ত কোনো লিশন বা গাঁট বা টিউমার, যেটা হয়তো বেশ কয়েকটা আছে ব্রেস্টে, টিপলে ব্যথা হয়, মাসিকের সঙ্গে ব্যথা বাড়ে, এই নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে। একটা অবভিয়াসলি তারা অ্যাংজাইটিতে ভোগে যে আমার ব্রেস্টে ব্যথা হচ্ছে, মাসিকের সঙ্গে ব্যথা বাড়ছে, যেটাকে আমরা সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বলি। বা মাসিকের সঙ্গে হয়তো সম্পর্ক নেই, ব্যথাটা কন্টিনিউয়াস হয়ে চলেছে, নন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বলি। এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকুন, ম্যাস্টালজিয়া মোস্ট অফ দ্য টাইম ক্যান্সার হয় না। এটা লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি মডিফিকেশনস, কিছু মেডিকেশন এবং অ্যাসুরেন্সে দিয়েই এটা মোস্টলি ঠিক হয়ে যায়। প্রচুর ক্ষেত্রে দেখা গেছে যে প্রেগনেন্সির পরে এটা অনেকটা রিলিফ হয়ে যায়। তো ব্রেস্টে যদি ব্যথা নিয়ে কেউ প্রেজেন্ট করে, লাম্প যদি থাকে, ডেফিনেটলি একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন। কিন্তু শুধু ব্রেস্টে ব্যথা, হাতে কোনো লাম্প পাচ্ছেন না, মোস্ট অফ দ্য টাইম সেটা ক্যান্সার নয়। ব্রেস্টের যে সময়ে আপনি ক্যান্সার বিশেষজ্ঞর কাছে আসবেন, সেটার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সাডেনলি একটা ব্রেস্টের লাম্প ফিল করা। ব্রেস্টে হোক বা বগলের মধ্যে হোক, আপনি একটা লাম্প পাচ্ছেন, একটা শক্ত টিউমারের মতো ফিল করছেন। অনেকের ক্ষেত্রে অনেক কম বয়সেই একটা ব্রেস্টে একটা টিউমারের মতো ফিল করতে পারে, যেটা নিয়েও তারা অনেক ভয় পায়, এত কম বয়সে আমার ব্রেস্ট টিউমার কেন হলো। দেখা গেছে যে এক ধরনের ব্রেস্ট টিউমার হয়, যেটা নাম হচ্ছে ফাইব্রো অ্যাডিনোমা, যেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিনাইন এবং সেটা শরীরে ওরকম অবস্থাতেই থেকে যায়, কোনো সমস্যা করে না। অবভিয়াসলি ডক্টরের পরামর্শ নেবেন, যদি প্রয়োজন পড়ে সেটা ছুঁচফুটিও পরীক্ষা করতে পারে, বায়োপসি হোক বা FNAC হোক। কিন্তু ফাইব্রো অ্যাডেনোমা কিন্তু সবসময় সার্জারি বা ট্রিটমেন্ট লাগে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রো অ্যাডেনোমা সাইজে অনেকটা বাড়তে থাকে, ব্রেস্ট ডিফর্ম হয়ে যায়, তখন তার অপারেশনের প্রয়োজন। কিন্তু তাছাড়া সমস্ত ফাইব্রো অ্যাডেনোমার সার্জারিরও প্রয়োজন নেই, সেটা নিয়েই সে থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে যে নিপলের অ্যাবনর্মাল ডিসচার্জ আসছে, যে নিপল থেকে এক ফোঁটা ব্লাড আসছে বা নিপল থেকে সাদা বা পুঁজের মতো বেরোচ্ছে, এটা কিন্তু মাঝে মাঝে ক্যান্সারের লক্ষণ হতে পারে। তো সেটার জন্য আপনি একবার ডাক্তারের পরামর্শ নেবেন, তার থেকে যে পরীক্ষাগুলো উনি করতে দেবেন সেগুলো করাবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে নিপল ডিসচার্জ কিন্তু ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করতে পারে, হয়তো কোনো ডেফিনিট লাম্প নেই কিন্তু ডিসচার্জ আছে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ভগবান দুটো ব্রেস্ট দিয়েছে, আপনার যদি একটা ব্রেস্টে টিউমার থাকে, আপনি অন্য ব্রেস্ট দিয়ে ফিডিং করান, তাতে কোনো সমস্যা নেই। যে ব্রেস্টে টিউমার আছে সেটা দিয়েও ফিড করানো যায়, কিন্তু তাতে সেটা নিয়ে এখনও সেরকম কোনো অবভিয়াস স্টাডি বেরোয়নি যে ম্যালিগন্যান্ট ব্রেস্টের আমি ব্রেস্ট ফিড করাতে পারবো কিনা। কারণ তবে এই প্রসঙ্গে আমি একটা জিনিসই বলবো, যে ব্রেস্ট ফিডিং মাদারের যদি ক্যান্সার হয়, সেটা জেনারেলি খুব অ্যাগ্রেসিভ হয় এবং সেই ডিউরিং প্রেগনেন্সি বা ডিউরিং ল্যাকটেশন সেই ম্যালিগনেন্সি খুব সহজে ধরাও পড়তে চায় না। কারণ ব্রেস্ট অলরেডি এনগর্জ থাকে, ব্রেস্টে একটা টেন্ডারনেস থাকে এবং ছোট কোনো টিউমার ডেভেলপ করলে সেটা প্রথম স্টেজেই ধরা পড়ে না। তো ব্রেস্ট ম্যালিগনেন্সি যদি অলরেডি বাচ্চা হয়ে গেছে, ব্রেস্ট ফিডিং অবস্থায় যদি ব্রেস্ট টিউমার ধরা পড়ে, তো সেই অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই ব্রেস্টের ট্রিটমেন্ট করানো উচিত।
ফাইব্রোঅ্যাডিনোমা এই জিনিসটা অনেক কম বয়সেই ব্রেস্টে দেখা যায়। অনেক কম বয়সে টিনেজ গার্লসে যখন ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, পিউবার্টি এসছে, তখন ব্রেস্টে কিছু গ্রোথ প্রবলেমের জন্য অনেক সময় একটা টিউমার ডেভেলপ করে। মোস্ট অফ দ্য টাইম ফাইব্রোঅ্যাডিনোমা ইজ আ বিনাইন টিউমার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ফাইব্রোঅ্যাডিনোমা একটা বয়সের পর বা কম বয়সেই সাইজে অনেক বাড়তে থাকে। ফাইব্রোঅ্যাডিনোমা কিন্তু ফাইলয়েডস বলে এক ধরনের টিউমার হয়, যেটা ফাইব্রোঅ্যাডিনোমা থেকেও তৈরি হতে পারে বা ন্যাচারালি ডেভেলপ করতে পারে, যেটা কিন্তু খুব ডেঞ্জারাস ক্যান্সার নয়, কিন্তু ফাইলয়েডস অনেক সময় ক্যান্সার রূপ ধারণ করতে পারে। তো ওই জন্যই ফাইব্রয়েড অ্যাডেনোমা কম বয়সেও হলেও একবার যেটা ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করতে বলা হয়, সেটা আমরা এখন আজকের দিনে করাই। কিন্তু যদিও এখন অনেক ধরনের পরীক্ষা এসছে, যেমন আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাম, এমআরআই, সিটি স্ক্যান, যেগুলো পরীক্ষাগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে তফাৎ করতে সাহায্য করে যে এটা ক্যান্সারের মতো লাগছে না এটা ক্যান্সারের মতো নয়। তো ডাক্তারের কাছে কি পরামর্শ নিন। ডাক্তার যদি আপনাকে বলে যে না এই টিউমার অতটা ভয়ের কিছু নয়, তো সেক্ষেত্রে টিউমারটা ওইভাবেই থেকে যেতে পারে। আপনি হয়তো ম্যাক্সিমাম যেটা করতে পারেন সেটা আপনি বছর বছর একবার করে ফলো আপ করে নিতে পারেন। গত 10-20 বছরের মধ্যে এই স্টাডি করে এখন যেটা জানা গেছে যে স্তন বাঁচিয়ে ক্যান্সারের অপারেশন করা সম্ভব। স্তন বাঁচিয়ে যে অপারেশন হয় তার সঙ্গে কিমোথেরাপি এবং রেডিয়েশন, এই তিনটে জিনিস যদি একসঙ্গে হয় তাহলে দেখা গেছে যে পুরো ব্রেস্ট কেটে বাদ দেওয়ার থেকেও সার্ভাইভাল বেটার পাওয়া গেছে। এটা আমি আজকে স্ট্রংলি বলছি, আমি সমস্ত পেপারসের ওপর বেস করে, যে কোনো রকমের ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। হ্যাঁ, অনেকটা অ্যাডভান্স টিউমার পুরো ব্রেস্ট ধরে নিয়েছে, সে অবস্থায় অবভিয়াসলি এখনও আমরা ব্রেস্ট পুরোটাই কেটে বাদ দেওয়া প্রেফার করব, কিন্তু ব্রেস্ট ক্যান্সার মানেই আমি পুরো ব্রেস্ট কেটে বাদ দিয়ে দেবো সবার আগে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্রেস্ট টিউমার এখন যে আমি বায়োপসির কথায় আসছি, এফএনএসি আগেকার দিনে এফএনএসি দিয়ে ডায়াগনোসিস হতো এবং অপারেশন হয়ে যেত। এখন দেখবেন ডাক্তারবাবুরা বলে বায়োপসি করুন। এর কারণটা কি? কারণ ব্রেস্ট বায়োপসি করে ব্রেস্টের কিছু নেচার আছে ব্রেস্ট টিউমারের। ব্রেস্ট টিউমার খুব গ্রসলি যদি আপনাকে বোঝানো হয়, ব্রেস্ট টিউমার হরমোন সেন্সিটিভ হতে পারে, ব্রেস্ট টিউমার HER2/neu বলে একটা রিসেপ্টর সেন্সিটিভ হতে পারে। হরমোন সেন্সিটিভ হলে তার ট্রিটমেন্ট এক ধরনের, HER2/neu সেন্সিটিভ হলে তার ট্রিটমেন্ট আরেক ধরনের। ব্রেস্ট টিউমার এই কোনো কিছুও সেন্সিটিভ না হতে পারে, তার হরমোন সেন্সিটিভিটিও নেই, HER2/neu সেন্সিটিভিটিও নেই, যেটাকে আমরা ট্রিপল নেগেটিভ বলি, তারও ট্রিটমেন্ট আরেক রকমের। তো গতে এফএনএসির উপর বেস করে অপারেশন করাটা ভুল, সেটা করা উচিত নয়। সবসময় বায়োপসি করা উচিত, তার ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে তার হরমোন স্ট্যাটাস, তার HER2/neu স্ট্যাটাস চেক করা উচিত, এবং যে ধরনের ব্রেস্ট টিউমার ধরা পড়লো তার চিকিৎসা পদ্ধতি ফলো করা উচিত, না কি গতানুগতিক এক ধরনের চিকিৎসা দেওয়া উচিত। এবার আমি আসছি অপারেশনের ক্ষেত্রে। ব্রেস্ট টিউমার যদি আর্লি স্টেজে ধরা পড়ে আর যদি হরমোন সেন্সিটিভ হয়, তাহলে প্রথমে শুধু ব্রেস্টের টিউমারটা এবং বগলের নোডগুলো বার করে দিয়ে তারপরে রেডিয়েশন এবং কিমোথেরাপি দিয়ে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। বগলের নোড নিয়েও অনেক ধরনের আলোচনা চলছে এবং সেটাও প্রমাণিত যে সমস্ত পেশেন্টের বগলের পুরো নোড বার করে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এখন মডার্ন টেকনোলজি এসছে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বলে, যেখানে নোড যদি অবভিয়াস নোড আমি ইনভেস্টিগেশন দিয়ে বা ক্লিনিক্যালি মানে পরীক্ষা করে পেলাম না, তো আমি একটা ডাই পুশ করে আমি পরীক্ষা করে দেখতে পারি, একটা সিঙ্গেল বা দুটো নোড বার করে তার ওই অবস্থাতেই পরীক্ষা করে যদি দেখি তাতে কোনো ক্যান্সার নেই, তাহলে বগলের নোড হাত দেওয়ারই আর প্রয়োজন নেই। তো এই ধরনের যে মডার্ন টেকনোলজিস, মডার্ন ট্রিটমেন্ট, এটা আমি সবসময় বলবো যে আপনারা ব্রেস্ট ক্যান্সার যদি ধরা পড়ে সবসময় চেষ্টা করবেন একটা ক্যান্সার ইনস্টিটিউশনে গিয়ে প্রপার ব্রেস্ট ক্যান্সার সার্জন বা ব্রেস্ট ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ নিন। বাইরে প্রাইভেটে ক্যান্সার রোগের চিকিৎসার পেছনে দৌড়াবেন না, কারণ এখনও এই ভ্রান্ত ধারণার জন্য ভুল চিকিৎসা বাইরে হয়ে চলেছে। একটা ব্রেস্টে টিউমার হয়েছে মানে অন্য ব্রেস্টে ক্যান্সার ছড়াবে, সেটা হয় না। একটা ব্রেস্টে যদি টিউমার হয়েছে আর অন্য ব্রেস্টে টিউমার ছড়িয়েছে, তার মানে হতে পারে যে সেই রোগটাই অন্য জায়গায়, যেমন লিভারে ছড়াতে পারে, লাংসে ছড়াতে পারে, সেভাবে অন্য ব্রেস্টে ছড়াতে পারে, কিংবা অন্য ব্রেস্টে একটা ফ্রেশ টিউমার হয়েছে। তাই জন্যই এখানে আবার সেই ছুঁচফুটিয়ে পরীক্ষা করার প্রয়োজন যে আগের যে ব্রেস্ট টিউমারটা ছিল আর অন্য ব্রেস্টে যে ব্রেস্ট টিউমার হয়েছে সেটা একই নেচারের কিনা। কিন্তু
মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা ঘটে না যে আমার একটা ব্রেস্টে হয়েছে মানে অন্য ব্রেস্টে টিউমার সেখান থেকেই ছড়াবে। আমি যে কথাটা বললাম যে স্তন বাঁচিয়ে আজকে অপারেশন করা সম্ভব, তো সেখানে অনেকের এই প্রশ্নটা জাগে যে আমি যদি টিউমারটা শরীর বাদই দিয়ে দিলাম, টিউমারটা তো আমার ব্রেস্টটাকে তো ক্ষতবিক্ষত করে দিয়েছে, তো আমি আজকে স্তন বাঁচাবো কি করে? তো এখানে আমি আপনাকে বলবো যে এক ধরনের নতুন স্ট্রিম অফ ট্রিটমেন্ট লাইন এসছে, সেটাকে বলা হয় অঙ্কোপ্লাস্টি, মানে ক্যান্সারের সার্জারি এবং সাথে সাথে প্লাস্টিক সার্জারি। এই দুটোকে আপনাকে বুঝতে হবে যে এটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটার কতটা ইম্পর্টেন্স আছে। আজকে ব্রেস্টটাকে আমরা একটা মহিলার একটা বডি ইমেজের জন্য খুব ইম্পর্ট্যান্ট জায়গায় আমরা দেখি যে ব্রেস্ট কিন্তু একজন মহিলার সৌন্দর্যের একটা খুব বড় জায়গা। তো যত মানুষ যত ওয়ার্ক ফিল্ডে যাচ্ছে, আগেকার দিনে মানুষ ঘরের ভেতরে থাকতো, বাইরের জগতে বেরোতো না, কিন্তু মানুষ আজকে মহিলাদের মধ্যেও বেশি, সব থেকে বেশি আজকে বাইরের জগতে যাচ্ছে, সোশ্যাল পার্সন, তারা মিশছে। তো সেখানে একটা স্তন চলে যাওয়া তার যথেষ্টভাবে মানসিকভাবে তাকে আঘাত করে। তো এই যে ব্রেস্ট কনজারভেশন, এটা যদিও একটা ওয়েস্টার্ন আইডিয়া, আমাদের দেশে এখন অবধি সেরকম স্ট্রংলি আসেনি, কিন্তু আসছে। এবং ওয়েস্টার্নে এখন 90%-এর ওপর মহিলারা ব্রেস্ট কনজার্ভ করতে চায়, এবং তার জন্য যে টেকনিক আবিষ্কার হয়েছে সেটাকে বলা হয় অঙ্কোপ্লাস্টি, মানে ক্যান্সার সার্জারি করা হবে কিন্তু তার সাথে সাথে প্লাস্টিক সার্জারি করে সেই ব্রেস্টটাকে তার আগের শেপ সাইজ ফিরিয়ে দেওয়া হবে। এটার অনেক ধরনের উপায় আছে, সেটার মধ্যে সেই ব্রেস্ট টিস্যুকেই রোটেট করে আমি একটা শেপ দিতে পারি, বা শরীরের কোনো অন্য জায়গা থেকে মাংস চামড়া এনে আমি সেখানে বসাতে পারি, সেটার প্লাস্টিক সার্জনের হেল্প নিতে পারি। অঙ্কো সার্জন নিজেরাই সেই অনেক সার্জারি করে। তো আপনাকে এটাই বোঝানোর যে মোস্ট অফ দ্য টাইম ব্রেস্ট ক্যান্সারে অনেক সময় দেখা যায় যে ডাক্তারবাবু বলবে যে আচ্ছা আপনাকে আমি কয়টা কিমোথেরাপি আগে দিয়ে দিলাম, দেখা গেছে কিমোথেরাপি পাওয়ার পর সেই ব্রেস্ট টিউমার অনেকটা ছোট হয়ে যায়, এবং তখন এই ধরনের যে ব্রেস্ট কনজারভেশন মানে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করাটা অনেকাংশে সোজা হয়ে ওঠে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি ব্রেস্ট কেটে বাদও দিয়ে দেওয়া হলো, তখনও শরীরের পেট থেকে হলো বা পিঠ থেকে হলো মাংস এনে সেখানে বসিয়ে দিয়ে আবার ব্রেস্ট তৈরি করে দেওয়া যায়। বা যে ব্রেস্ট অগমেন্টেশনের যে ট্রিটমেন্টটা যে প্লাস্টিক সার্জারিরা ইউজ করে, যে একটা সিলিকন জেল ব্যাগ বা সিলিকনের ইউজ করে বা স্যালাইন ব্যাগ ইউজ করে যে ব্রেস্টের ভলিউমটা দেয়, সেটা কিন্তু ক্যান্সারের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, যে আমি ওইটা দিয়ে একটা আর্টিফিশিয়াল ব্রেস্ট বানিয়ে দিলাম। তো ব্রেস্ট বাঁচানোর জন্য অনেক উপায় আছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, সেটা নিয়ে আপনি জানুন যে আমার ব্রেস্ট কী করে বাঁচানো সম্ভব। কারণ আমি আবার পুরোনো পয়েন্টেই ফিরে যাচ্ছি যে এখন ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন, সাথে রেডিয়েশন, সাথে কিমোথেরাপি, এই তিনটে স্তম্ভ, এই তিনটে ট্রিটমেন্ট একসাথে করলে সার্ভাইভাল কিন্তু বেটার পাওয়া গেছে পুরো ব্রেস্ট বাদ দিয়ে দেওয়ার থেকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৈনাক চক্রবর্তীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক কিছুই বলা হলো, বেশ কিছু জিনিস বলা বাকি রয়ে গেল। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও করে আনার। পাশাপাশি আমরা বলবো যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান।